জলের যারা, মাটির যারা, সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথাই মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মন্দির বা মেলা কমিটির কয়েকজন সদস্য। এনাদের কাছ থেকে শুনব এই ঐতিহ্যবাহী মেলার ইতিহাস এবং ভক্ত ও সাধারণ মানুষের সুবিধার জন্য কি কি ব্যবস্থা এখানে রয়েছে। আপনার নাম? আমার নাম সুব্রত কুমার দাস। আপনার নাম? অলোকেশ দাস। কালীপদ মাল। রাজকুমার পণ্ডিত। এই শিবের যে পুজোটা কিভাবে শুরু হলো? পুজো শুরুর ইতিহাস আমরা যতটুকু জানতে পেরেছি, মানে এ তো বহুদিন আগে। এখন এবছরটা আমরা পালন করছি 112তম বর্ষ, মানে 111 বছর আগে সম্ভবত এটা হয়েছে। তবে যেটুকু আমরা জেনেছি, যতটুকু জেনেছি তাহলে সম্ভবত 1320 সাল, বাংলা 1320 সালে এটা মানে মেলাটা শুরু হয়েছিল। কিন্তু মূর্তি যে ঠাকুর মাটির নিচ থেকে পাওয়া গেছিলো সেটা অনেক তার আরও আগে, সেটা আমরা সঠিকটা বলতে পারবো না। তখন যারা ছিলেন তখন তো কেউ বেঁচে নেই। এখন পরম্পরা অনুযায়ী সেভাবে চলছে। এটা হচ্ছে আমাদের 112তম বর্ষে পদার্পণ করলো এই গোদামথুরা শিব মেলা। এটা সাধারণত আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনার সাগর মেলা যে হয়, সাগর মেলার পরে আমাদের এই মেলাটা স্থান, এবং এতদ এলাকার সবচেয়ে বড় মেলা। আর এর ইতিহাস বলতে যতটুকু আমরা জানতে পেরেছি এই পর্যন্ত, এটা তো মানে কারোর সৃষ্টি নয়, এটা বহু প্রাচীন কালে এটা ছিল। এখানে মানে তখন এটা তো জঙ্গল ছিল, সুন্দরবনের জঙ্গল। মেদিনীপুর থেকে তখন জমিদাররা আর কি, মেদিনীপুর থেকে জমিদাররা তখন ইংরেজরা তখন ছিল বেশি, ইংরেজদের কাছ থেকে ওরা ওই একটা করে প্লট লিজে নেয়। তা লিজে নিয়ে তারা এই জঙ্গল সাফাই কাজ করে এবং ওখান থেকে কিছু লোক এনে চাষবাস করে টরে। এইভাবে একটা প্রথমটা জমিদাররা এখানে শুরু করার পর জমিদারদের তখন পরপর জমি অনেক হলো, চাষিদের জমি চাষ করতে দিল, এবং সেই চাষের যে ধান রাখার জন্য জমিদাররা দেখলো যে এখানে এই জঙ্গলের মধ্যে, এই জঙ্গল ছিল তখন ছোটোখাটো জঙ্গল ছিল, জঙ্গলে একটা ইটের স্তূপ দেখতে পায় তারা, ইটের স্তূপ ছিল। জমিদাররা ভাবলো যে এই ইট যদি আমরা নিয়ে যদি একটা গোলাঘর তৈরি করতে পারি, ফলে এখানকার স্থানীয় তখন যারা শ্রমিক তাদেরকে লাগালো যে ইট তুলে তার গোলাঘর তৈরি করবে জমিদারের কাছারি পাশে, একদম পাশে। আর তখনকার জমিদার ছিল শ্যামাচরণ নন্দ, হয়তো কথিত আছে আমরা জানি না শ্যামাচরণ নন্দনকে নিয়ে স্বপ্নাদেশ হয়েছিল, কিন্তু যেটুকু খবর আমরা জানি, হয়তো হতে পারে, আমরা জানি যে ওই ইট তুলতে গিয়ে শ্রমিকরা পরপর করে ইটের স্তূপ তো ইট তুলতে সেই, এবং আগে প্রাচীনকালে ইট চৌকোনা ইট কোনো নাম ইটে ছিল না, সেই ইট তুলতে কয়েকটা মূর্তি পায়, একদম কালো পাথরের কোষ্ঠী পাথরের মূর্তি, একদম প্লেন, আগে মানে অনেক প্রাচীনকালের মূর্তি পায়। মূর্তি পাওয়ার পর পেতে নিচের দিকে যত যায় তখন ওই শিবলিঙ্গ দেখা পায়। সেদিন থেকেই জমিদাররা পুজো শুরুটা করে। তো প্রথমে ছিল ওই যে ইটগুলো পেয়েছিল, ওই ইট দিয়ে আর কাদা দিয়ে দেওয়াল তৈরি করে ইটের টালির ছাউনি দিয়ে ছিল, এবং সেই দিন থেকে প্রত্যেক দিন পুজো হতো। এবং ওই শিব চতুর্দশী উপলক্ষে একটা মেলা তবে থেকে শুরু হয়। আমাদের যেটা আমরা দেখেছি যে একটা সিল আমরা পাইছি, মানে তখনকার মেলা যে শুরু হয়েছিল সেটা ছিল 1320 সাল। সেইটা দেখেই আমরা ওই 1320 সাল থেকে এটা শুরু হচ্ছে। আজকে এই বছরটা আমাদের 112তম বর্ষে পদার্পণ করছে, হয়তো তার আগে থেকে হয়েছে এটা আমরা বলতে পারবো না। তা সেই মেলা চলে, এবং সেই টালির বাড়ি এবং সেই ইট কাদা দিয়ে তৈরি ঘরে, এবং এটা এই যে দেখছেন এই যে স্টেশনারি গলিটা আপনারা দেখলেন, এই স্টেশনারি গলিতে এটা পুরো বাজার বস্তু, প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে বাজার। কালীপদদা আছেন, এনারা অনেক দিন থেকে, আমার অনেক আগে থেকে এনারা মেলার সঙ্গে জড়িত আছে। বাজার হতো প্রত্যেক শুক্রবার, বিশাল বড় বাজার ছিল, প্রত্যেক শুক্রবারে বাজার হতো এখানে।
গ্রামের লোক সব আনাজ ফানাজ নিয়ে আসতো, বিভিন্ন এটা বিক্রি হতো। হঠাৎ একদিন, হ্যাঁ কথা একটা ছেড়ে গেছি, এই যে মূর্তি পাওয়া যায় এখান থেকে মানে আলিপুর ওই সংগ্রহশালা থেকে, মিউজিয়াম যেটা, ওখান থেকে একটা মূর্তি নিয়ে যায় ওখানে এখনও সেই মূর্তিটা আছে, মানে মিউজিয়ামে আছে। এবং সে তখন তো মানে ছখানা মূর্তি রাখারও জায়গা নেই, মন্দিরে তো ছোট্ট দেওয়াল, বাইরে দুটো মূর্তি ছিল এবং ভিতরে পরপর মূর্তিগুলো রাখা ছিল এবং পুজো হতো। হঠাৎ একদিন আমরা জানতে, মানে তখন আমাদের সবে হয়তো ছোট্ট একদম জ্ঞান পড়েনি সেই সময়টা, আমি সে বইটা থাকলে সালটা বলে দিতে পারতাম। হঠাৎ একদিন রাত্রে ডাকাতি পড়ে এখানে, ডাকাতি করে পুরো যে সেই মূর্তিগুলো সব চুরি করে নিয়ে চলে, শিলামূর্তিগুলো। কিন্তু ওই শিবের যে লিঙ্গ, শিব ওটাকে তুলতে পারিনি, গিয়ে ওরা চেষ্টা করছিল ডাকাতরা, তুলতে পারিনি। এবং ওই সামনে নদী, ওই নদীতে নৌকা, তখন তো নৌকা রাস্তাঘাট ছিল না, ওই নৌকা রেখে এখান থেকে নিয়ে যায়। এবং তার একটা আবার ইতিহাস আছে, পাশে একটা শিব মন্দিরের পাশে একটা হরি মন্দির আছে, দেখবেন। আচ্ছা, ওটাও সৃষ্টি করা, মানে তখনকার জমিদার ওই শিবের পাশে হরি মন্দির তৈরি করে। পাশে আমাদের এই পাড়ার একটা ছেলে, যুবক তখন, ওর বাবার সঙ্গে কি গন্ডগোল হয়, রাত্রে ও চলে আসে, বাড়ি ছেড়ে চলে আসে, এসে হরি মন্দিরে রাত্রে শুয়ে থাকে। আর সেই দিন ডাকাতরা এসে যখন দেখে যে মন্দির ভাঙাভাঙি করছে এবং বাজারে দোকান টোকান লুটপাট করছে, ও সেই অবস্থায় খুব মানে সন্তর্পণে হামাগুড়ি দিয়ে, পাশে দেখবেন মন্দিরের পাশে আমাদের বাড়ি আছে আর কি, ওদের দু ভাই পাশাপাশি বাড়ি, ও গিয়ে সেই রাত্রে তার ছোট ভাই ঘুমিয়েছিল, ছোট ভাইকে ডাকে যে আরে মন্দিরে ডাকাত পড়েছে, চল। ছোট ভাই ঘুমন্ত অবস্থায় হয়ে যাচ্ছে বলে উঠতে দেরি করে। তারপর পাশে আবার বড় ভাইকে ডেকে নিয়ে ও কী করে, আমাদের ওই উত্তর দিকে পাড়াটাকে চলে যায় ডাকতে সবাইকে, যে ডাকাত পড়েছে, মন্দির সব চুরি করে নিয়ে আছে। একটু পরে তার ছোট ভাই কিছু সময় পরে ঘুমটা ভাঙে। ঘুম ভাঙার পর বলছে, তাহলে দাদা যে বললো যে ডাকাত পড়েছে, যাই। ও কিছুটা এগিয়ে এসে যে নিম গাছটা আছে দেখছেন না, নিম গাছের নেত্রনালার কাছে একজন কালো মতো হয়ে দাঁড়িয়ে আছে। ও ভাবছে যে আমার দাদা বোধহয় দাঁড়িয়ে আছে ডাকাত ধরবে বলে। ও তখন বলছে, দাদা ডাকাত কোথায়। কিন্তু সে হচ্ছে ডাকাতের সর্দার ছিল। ও তখন মানে ত্রিশূল দিয়ে ওর মাথায় জোরে আঘাত করে। ও তখনও তার সম্বিত ফিরেনি। সে তো বলছে, দাদা আমি ডাকাত না। ও ভাবছে দাদা হয়তো ডাকাত ভেবে আমাকে মারছে। আর এই অবসরে তার দাদা আমার পাড়ার লোক নিয়ে ওইখানে এসছিল, কিন্তু যখন দেখলো যে ভাইকে মারছে ডাকাতরা, ও আর পারেনি থাকতে, ছুটে এসে ভাইকে কোনোরকম ছাড়িয়ে নিয়ে চলে গেল। সব দাঁড়িয়ে আছে, ডাকাতরা সব মূর্তিগুলোকে নিয়ে চলে যায়। তখন হ্যাঁ, ঘর ছিল না। তারপরে সকাল হতে সব গ্রামের লোকেরা আসে এবং মন্দিরে যে তখন প্রথম পুরোহিত, বাবার নামটা কি, অনাদি ত্রিপাঠী, খুব সত্যনিষ্ঠ, খুব ভালো ব্রাহ্মণ ছিলেন আর কি। কী করা যাবে, থানাতে ডায়েরি হলো, মানে পাশে থানা থেকে সেই ইনকোয়ারি হলো, সব কিছু হলো, কিন্তু কোনো সন্ধান পায়। হঠাৎ একদিন খবরের কাগজে, তখন আমার বাবা সেক্রেটারি ছিলেন মেলাতে। হ্যাঁ, একটু কথা বলি, জমিদাররা যখন, সত্যি একটা বাস্তব ঘটনা বলি, জমিদাররা তো সেই এরপর মেলা শুরু করে। মেলা যখন শুরু করে জমিদাররা তখন ওই কলকাতা থেকে বাইজি ফাইজি আনতো এবং এটাকে জুয়া টুয়া বসাতো। জমিদাররা তারা তো এখানে, ওদের বাড়ি কিন্তু মেদিনীপুর, ওখানে আসতো, এরা চাষিদের উপর অত্যাচার করতো, ধান নিত, আর এই ধরনের এইটা করে ওরা চলে যেত, পয়সা কড়ি নিয়ে চলে যেত। তখন এইটা দেখে গ্রামের যে লোকেরা এটার প্রতিবাদ করে, যে এইসব জুয়া টুয়া করে মন্দিরে এইসব করে জমিদাররা তো নিয়ে পালিয়ে যায়। ফলে চাষিরা জমিদারের এটা মানে বিদ্রোহ করার পর সেই যে জমিদাররা সেই যা চলে গেছে, আর আসেনি। ফলে গ্রামে বসে তবে থেকে গ্রাম সকলে বসে কমিটি করে মন্দির পরিচালনা বলুন বা মেলা পরিচালনা সেই দিন থেকে এ পর্যন্ত হয়ে আসছে। সেই টালির ঘর ছিল। এবারে আমাদের এই গ্রামের একজন মাস্টারমশাই, শহীদ ব্যক্তি মাস্টারমশাই পদ্মত কুমার জানা মহাশয়, উনি আমাদের স্থানীয় স্কুলের শিক্ষক ছিলেন এবং তখনকার দিনে তিনি সমবায় সমিতি করেছিলেন, অনেক কিছু তিনি তার তখনকার দিনে তার পরিকল্পনা, গ্রামটাকে কীভাবে সাজাতে হবে তার একটা পরিকল্পনা ছিল। তিনি প্রথমে এসে
যে তাহলে এই মন্দির, টালির মন্দির, এটাকে একটা পাকা ভালো মন্দির তৈরি করতে হবে। উনি কী করলেন, নিজের যে সঞ্চয় টাকা উনি দান করলেন, দান করে গ্রামবাসীদের নিয়ে এই কালীবাবু, অর্কেশবাবু, সবাই আমরা সবাই কমিটি করে বাবা বা এটা ছিল, সকলে বসে পদ্মবাবু সেটাকে মানে সমর্থন করে পদ্মবাবুকে নিয়ে আমাদের অঞ্চলে প্রত্যেকটা গ্রামে গ্রামে এই মন্দির তৈরির একটা কালেকশন শুরু হয়। প্রচুর টাকা দেওয়া। দর্শকরা বা ভক্তরা ভালো সাড়া দিয়ে সেই টাকা কালেকশন হয়ে এই পাকার মন্দির হয়েছে আর কি। এবং তবে থেকে মেলা চলে এবং মূর্তি পদ্মবাবু মারা গেছেন, তার মূর্তিটা আমরা বসিয়েছি মন্দিরের উপকার হিসেবে। আর যারা দান করেছে তাদের আমরা শ্বেত পাথর তো এ করে সব এখনও যিনারা দান করে তেনাদের আমরা তাদের যা যা নাম বলবে সেইভাবে আমরা শ্বেত পাথর এ করে বসিয়ে নিই, এ করি। এবং এখানে প্রচুর অধ্যা পড়ে, একবার হুকুম হয়। এবং শিবের মাথায় কোপ মেরেছিল, কাছে যে টানো হলো না, কোপ মেরে চালা করবে, কিন্তু দাগ আছে, দাগ আছে। পরপর কিন্তু হচ্ছে, বুঝে যাচ্ছে। অত এবং টাকা হবে না, এ তো এটা বাড়ছে। যে পুরনো দিনের যে একটা এই যে রাজপ্রাসাদ বা কিছু একটা যে ছিল তার একটা নিদর্শন আছে। এই যে মন্দিরের সামনে নাট মন্দির যখন হয় বা এই যে মঞ্চটা যে তৈরি হয়, কিছুটা মাটি খুলে আপনি দেখতে রাস্তা। পাবেন পুরো ইটের দেওয়াল, রাস্তা ইটের দেওয়াল। এবং এই এরিয়াটা যে মাঠ ফাট আছে, কিছুটা যাদের মাঠ আছে কিছুটা পুকুর করতে পারি না, ইটের দেওয়াল, শুধু ইট। মানে এটা যে আগের দিনে বড় একটা রাজপ্রাসাদ বা কিছু একটা ছিল তার একটা হয়তো অদূর ভবিষ্যতে যদি ঐতিহাসিক হয়তো অদূর ভবিষ্যতে হয়তো প্রত্নতাত্ত্বিকবিদরা যদি এটা যদি খোঁড়ে, নিশ্চয়ই এর একটা ইতিহাস আরও ভালো, হয়তো আরও অনেক কিছু পাওয়া যেতে পারে। এটা একটা, কিন্তু এটা সরকারি ব্যাপার, আমরা তো আর আমরা তো করতে পারি না। এবং তখনকার মেলা চলছিল, এত পয়সা কড়িও ছিল না এবং পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকেও খুব হতো, এত ল্যাট্রিন বাথরুম ছিল না। লোকে হয়তো তার চেয়ে লোকের পরিমাণটা বাড়ছে যদি, এবং দোকানদারও বাড়ছে। খুব কষ্টে ওই যে ওনারা খুব কষ্টে তখনকার মেলা চালিয়েছেন। স্বেচ্ছাসেবক হিসাবে যারা সদস্য ছিল, মানে হয়তো সারাদিন রাত্রে হয়তো আলু সেদ্ধ ভাত খেয়েছেন, দিয়ে সারাদিন স্বেচ্ছাসেবকের কাজ করেছেন। এখন হয়তো কিছু হয়েছে, মানে পয়সা কড়ি হচ্ছে, উন্নয়ন যেরকম হচ্ছে, যাতে এটাকে আর একটা পর্যটক হিসেবে, পর্যটনের একটা স্থান হিসেবে তীর্থস্থান হিসেবে তৈরি করা যায়। আমরা সেই প্রচেষ্টায় আছি, বা আগামী দিনে যারা আছে ভবিষ্যৎ তারাও নিশ্চয়ই করবেন। আর মেলার পরিচালনা মানে এই যে প্রত্যেক দিন যে শুধু যে মেলার সময় যে ভক্তরা আসে তা না, সারা বছর মন্দিরে পরিদর্শনও আসেন, কেউ পুজো নিয়ে আসেন, দেখতে আসেন। তা লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এখানে। ভিড় আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাই, প্রশাসন আমাদের পুরো সহযোগিতা করেন। এমনকি জেলা পুলিশের থেকে 4-5 করে কন্টিনিউ আছেন আমাদের কাছে দিনে রাতে। এছাড়াও রাতে প্রশাসনও আসেন, সিভিক ভলেন্টিয়ার দিয়ে মোটামুটি আমরা কন্ট্রোল করতে পারি। এবার আমাদের স্বেচ্ছাসেবকরা আছে, সকলের খুব কষ্ট করে মেলার কয়টা দিন খুব কষ্ট হয় আমাদের মেলাটা পরিচালনা করতে। আমরা স্বেচ্ছার সময় ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের খুব ব্যয়বহুল হয়ে যায়, কারণ আমাদের হাসপাতাল থেকে সত্যি যেটা আমরা আশা করি যে ফিনাইল ব্লিচিং সরকারিভাবে সেই ধরনের কিছু পাই না, অল্প স্বল্প কিছু দেয়, কিন্তু এত বড় মেলা পরিষ্কারের জন্য আমাদের প্রচুর টাকা ব্যয় করতে হয়। যেমন এই যে ময়লাটা এখানে হয়, এখানে স্থানীয় কোথাও আমরা ফেলতে পারি না, নদীতে ফেললেও দূষণ, নদীর সাইডে যারা আছে তারাও মানে করে অস্বস্তিতে, নদীর পরিবেশ দূষণ। এছাড়াও অন্য কোথাও ফেলতে পারি। এটা দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত, মানে এখান থেকে আমাদের রামগঙ্গা অঞ্চল, তারপরে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত, অনেকটা দূর। ওখানে ওদের একটা ভ্যাট তৈরি করা আছে, যেটাতে ওই ময়লা দিয়ে সার তৈরি করা হয়। আমরা এখান থেকে ওখানে পাঠিয়ে দিচ্ছি, মিনিমাম অনেক টাকা কস্ট নিচ্ছে। যদিও প্রত্যেক দিন আমাদের ছেলেরা আছে সব এক জায়গায় 3-4 গাড়ি করে প্রত্যেক দিন সকালে ওই নোংরাগুলোকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়। ফলে আমরা মেলাটাকে আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পেরেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, এই মেলাকে ঘিরে গ্রামবাসী কতটা উৎসাহী বা তারা কতটা ইনভলভ? মানে কতটা উৎসাহ, মানে এটা আমাদের কাছে গ্রামবাসী শুধু আমরা যে কমিটিতে আছি তা না, টোটাল আমাদের গ্রামটা হচ্ছে বড় গ্রাম। গ্রামবাসীর আমাদের কাছে এটা গর্ব হচ্ছে, এটাই একটা তীর্থস্থান সত্যি যেটা। এবং এই মেলার সময় মানে একটা অপেক্ষা রাখে না আমাদের অঞ্চল ব্যাপী, আমাদের মানে এই যে রাত্রে
আমরা যে স্থানীয় বা আমাদের গ্রামের যে এত আত্মীয় আমাদের আছে, আমরা রাত্রে মানে আমাদের নিজেরা শোয়ার জায়গা পাই না। মানে তাদেরকে এতটা আগ্রহ, তারা আসে, গ্রামবাসীরাও খুব সহযোগিতা করেন মেলা পরিচালনার ক্ষেত্রে বলুন, বা পুরোটা একদম একদম আমাদের কাছে এটা যেন তীর্থস্থান। আর বেশি করে বলা সাগরের পরের স্থান এটা। আরেকটা হচ্ছে প্রশ্ন, যেটা হচ্ছে শেষ প্রশ্ন আপনাদের কাছে জানার, সেটা হচ্ছে আগে তো হচ্ছে দূর দূরান্ত থেকে লোকজন হ্যাঁ, আসতো, আগে কিভাবে হচ্ছে থাকার কোনো ব্যবস্থা ছিল কি, আর এখন হচ্ছে কি পরিস্থিতি, সেটা যদি একটু বলেন। আগে তো এতগুলো ঘর আমরা তৈরি করতে পারি, শুধু অফিসটাও তৈরি করতে পারছিল, শুধু খড়ের ঘর ছিল অফিসটা, একটা কুটি কি দুটো কুটি খড়ের অফিস ছিল, পরপর করে হয়েছে। আর তখনকার যাতায়াত ব্যবস্থাও এত ভালো ছিল না, নদীপথ, এত রাস্তাঘাটে কোনো মানে পিচ বা ঢালাই রাস্তাও ছিল না, সব কাদা মাটির রাস্তা। ওই বিকেল থেকে যারা আসতো, সারা রাত্রি আমাদের অনুষ্ঠান হতো, সারা রাত্রি মেলায় থাকতো, সকালে যে যার বাড়ি যেত। এখন এখন সুব্যবস্থা হয়েছে। এখন যাতায়াতের খুব সুব্যবস্থা। আর রাত্রি আপনি দেখুন, রাত্রি 1টা-1:30টার দিকে সকলে প্রায় বাড়ি না যায়। না, দূরের যাত্রী যদি আসে যেতে পারে না, তাদের জন্য সুব্যবস্থা আছে। লাট মন্দির আছে, আমাদের রুম রয়েছে, পাকা রুম রয়েছে, যেখানে দোসাত ঘর আছে, অফিস আছে, কেউ ওখানে ঘর আছে, কেউ যদি থাকতে চায় নিশ্চিত সুব্যবস্থা আছে এখানে থাকা। চাইছি এটাকে মানে এত অজপাড়া গায়ে এই ধরনের যে একটা ঐতিহাসিক নিদর্শন আছে, এটা একটা সকলের মধ্যে একটা সাড়া ফেলুক, এবং এটা আগামী ভবিষ্যতে যদি একটা তীর্থস্থান হয় আর কি। কিন্তু আমাদের ভবিষ্যৎরা যাতে গর্ব অনুভব করতে পারে যে আমাদের একটা তীর্থস্থান হয়েছে। আপনারা যে এসেছেন আপনাদেরকেও আমাদের ধন্যবাদ। এইটা যে আপনারা করছেন, যাতে এইটা লাইভ প্রচার হয়ে আরও সুন্দরভাবে হোক, আরও যাত্রীরা আসুক, আমাদের সাথে শেয়ার করুক, আমরা এটা আগামী দিনে এর আরো একটা ভালো ভালো ইয়ে তৈরি হোক, এটা এটা আমরা আমরা চাইছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিওকে সময় দেওয়ার জন্য। নমস্কার আপনাদেরকে। আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় প্রতি বছর এই আয়োজন সফলভাবে সম্পূর্ণ হোক। এই ঐতিহ্যবাহী শিব পূজা ও মেলা বহু বছরের প্রাচীন একটি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। শুধু দেশের ইতিহাস নয়, আমাদের গ্রামের ইতিহাসও সমানভাবে গুরুত্বপূর্ণ। পুরনো মন্দির, মসজিদ, জমিদার বাড়ি, লোককথা ও উৎসব, এসবই আমাদের স্থানীয় ঐতিহ্যের অংশ। আমরা যদি নিজেদের এলাকার ইতিহাস না জানি, তবে নিজের পরিচয় অসম্পূর্ণ থেকে যায়। ভগবান শিব প্রকৃতির প্রতীক, তাই এই পবিত্র মেলায় পরিবেশ রক্ষা আমাদের দায়িত্ব। জল অপচয় নয়, গাছ ও জলাশয় রক্ষা, এই হোক আমাদের অঙ্গীকার। আরেকটি কথা, ধর্ম যার যার, উৎসব হোক সবার। এই কথার মধ্যেই লুকিয়ে আছে সহনশীলতা, ভালোবাসা ও মানবতার বার্তা। ধর্ম আমাদের নৈতিকতা শেখায়, মানবতা শেখায় একে অপরের পাশে দাঁড়াতে। যখন আমরা অন্যের উৎসবে অংশ নিই, তখন শুধু আনন্দই উপভোগ করি না, বরং ভেদাভেদ ভুলে একতার এক সেতু গড়ে তুলি। আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধা। আমরা যদি একে অপরের ধর্মকে সম্মান করি, তাহলে সমাজে শান্তি বজায় থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ। চলুন আমরা প্রতিজ্ঞা করি, ধর্মীয় ভেদাভেদ নয়, মানবতাই হবে আমাদের সবচেয়ে বড় পরিচয়। শেষে আমরা সকলের মঙ্গল কামনা করি। ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত হোক সবার ওপরে। হর হর মহাদেব। ধন্যবাদ।